নমস্কার, কলকাতার ইতিকথার নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। যদিও গণেশ চতুর্থী চলে গেছে, আশা করব আমাদের চ্যানেলের গণেশ পুজো যে পরিক্রমা করেছিলাম আমরা, নিশ্চয়ই দেখেছেন আপনারা। তো আজ আমরা শুরু করছি কলকাতার ইতিকথার নতুন একটি পর্ব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সকাল 10টায় কাজে বেরিয়ে যায়, আবার সেই সন্ধ্যেবেলা 7টা-8টায় বাড়িতে ফিরি। তো এই যে 10টা-8টার যে ডিউটি, এটা আমরা পালন করে চলেছি প্রতিনিয়ত, প্রতিদিন সোম থেকে শনি পালন করে চলেছি। তা কখনো জানতে চেয়েছেন যে যেই অফিস পাড়ায় আপনি কাজ করতে চলেছেন বা যাচ্ছেন, সেই অফিস পাড়াটা কীভাবে তৈরি হলো, সেই অফিস পাড়ার ইতিহাসটা কি? আজ এমনই এক অফিস পাড়ার গল্প বলবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। আজ আমরা কথা বলবো সল্ট লেক নিয়ে। তো এই সল্ট লেক, যার আনুষ্ঠানিকভাবে নাম কিন্তু বিধাননগর, 1950 থেকে 1960-এর দশকে কলকাতার যে জলাভূমি ছিল সেগুলিকে পুনরুদ্ধার করা হয়। বঙ্গভঙ্গের পর শহরের অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি মোকাবিলা করার জন্য ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনানুসারে এই জায়গাটি তৈরি করা হয়। এই পরিকল্পনায় গঙ্গার পলি দিয়ে বিস্তীর্ণ জমি ভরাট করে পেশাদারদের থাকার জন্য একটি পরিকল্পিত শহর তৈরি করা হয়। এই এলাকার প্রাথমিক নাম ছিল নতুন কলকাতা। আসুন আর একটু ডিটেলসে আমরা এই ইতিহাসটাকে জানার চেষ্টা করি। এই অঞ্চলটি বিস্তীর্ণ জলাভূমি দিয়ে ঘেরা ছিল, যা স্থানীয়ভাবে ভেরি নামে পরিচিত ছিল। 1947 সালের পর যখন আমরা স্বাধীনতা পেয়ে গেলাম, তারপর পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষদের থাকার জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় একটি পরিকল্পিত শহরের পরিকল্পনা করেছিলেন, যেই শহরে সেই পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষগুলি এবং তার সঙ্গে পেশাদার মানুষেরা থাকতে পারে। এই বিস্তীর্ণ জলাভূমিকে গঙ্গা থেকে পলি নিয়ে এসে ভরাট করে সেই জমিটাকে আগে ঠিক করা হলো, তারপর তার মধ্যে নির্মাণ করা হলো এই পরিকল্পিত শহরটিকে। যখন এই শহরটি তৈরি হয়েছিল তখন থেকেই লোকের মুখে এটি নতুন কলকাতা নামে পরিচিতি পেতে শুরু করে। সল্ট লেককে একটি পরিকল্পিত উপগ্রহ শহর হিসাবে পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে একটি আবাসন থাকলেও পরবর্তী সময়ে এখানে অনেক আইটি হাব, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা এখানে পাওয়া যেতে শুরু করে এবং মূলত বর্তমানে চাকরির জায়গা হিসাবে এই সল্ট লেক অঞ্চলটি কিন্তু পরিচিতি পেতে শুরু করে। একটা সময় ডেলহাউসি অফিস পাড়া নামে পরিচিতি থাকলেও বর্তমানে সল্ট লেকও কিন্তু অফিস পাড়ার অন্তর্গত হয়ে গেছে। সল্ট লেকও আমরা অফিস পাড়া বলেই থাকি এখন। ক্রমশ স্বনির্ভর সম্পূর্ণ বিধাননগর উপনগরীটিকে কিন্তু অনেক টিটকিরিও শুনতে হয়েছে। এশিয়ার তাবর মেছো ভেরি ভরাট করা নোনাজুনি জাজিম যে কোনো দিন বসে যেতে পারে। 1984 সালের বিশ্বের দ্বিতীয় ফুটবল স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গন প্রথম কিক অফে নেহেরু গোল্ড কাপের আসরে চীন ভারতের টক্করে সাক্ষী ছিল দেশবাসী। তখনও সাবালক নয় এই সল্ট লেক। জনসংখ্যার চাপে সবুজে ঘেরা নাগরিক আবহের চাহিদা মেটাতে বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রকল্পটির সূচনা কিন্তু 1962তেই। ভেরির বুকে গঙ্গামাটি ফেলল যুগোস্লাভ যন্ত্র। নাগরিক যাপন শুরু মোটামুটি অর্ধ শতক আগে। অতিমারির গ্রাসে চাপা পড়েছে উদযাপন। আজকের এবি ব্লকের প্রথম বসতবাটিটি গৃহপ্রবেশ 9ই মার্চ 1970 সালেই হয়েছিল। তখনও অকিঞ্চিতকর উল্টোডাঙা হল্ট স্টেশনে ওয়াগন ব্রেকারদের দাপট। বাস ধরতে কাশবন ঠেলে হেঁটে হাতিবাগান বা গৌরীবাড়ি যেতে হতো। লটারিতে লিজ প্রাপ্ত জমির কাঠা 3,500 টাকা। জনতার প্রাথমিক অনীহায় তা কমে অর্ধেক হয়। কপাল ঠুকে বাড়ি উঠিয়েও সেচ দপ্তরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জিতেন্দ্রনাথ চক্রবর্তী সেখানে যেতে ভয় পাচ্ছিলেন। ভেরির জমি থেকে উৎখাত লাগোয়া মহিষপাতান গ্রামে পুনর্বাসন প্রাপ্ত কজন মৎস্যজীবী ভরসা দিলেন।
জিতেনবাবুর পুত্র সেদিন সদ্য তরুণ অশোকের মনে আছে, ওরা প্রায় উল্টোডাঙা থেকে বাজার করে দিতেন। হ্যারিকেনের আলো, ইদারা টিপকলের জল, সাপের ভয়, মশার আড়ত, তবু ছবিটা পাল্টাতে থাকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। কংগ্রেসের জাতীয় সম্মেলনের পরে এসি বসানো দোতলা খোঁড়ো বাড়িতে ছিলেন ইন্দিরা গান্ধী। 1990-এর দশকে সেখানেই থাকতে শুরু করেন জ্যোতি বসু। শেয়ালের ডাকে তার ঘুম নষ্ট হওয়ার কাহিনীও সল্টলেকের লোকগাথার অংশ। আমফানে বহু গাছ পড়ে গেলেও লকডাউনে পাখিরা ফিরেছে বলে খুশি বাসিন্দারা। সল্টলেকের ইতিহাসে রোমাঞ্চ নেই, শুধু পরিবর্তনের স্রোত, তবু শিকড়ের সংযোগ অটুট এখনও। প্রথম গৃহকর্তা জিতেনবাবু খুলনার মূলঘর গ্রাম থেকে দেশান্তরী। সল্টলেকের আদি বাড়ি মূলত নাম বহন করে চলেছে। বর্তমানে মেট্রো পথের মাধ্যমেও এই সল্টলেককে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সাথে জুড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তো আজ জানতে পারলেন যে কলকাতার একটা অফিস পাড়ার গল্প। এরকমই কলকাতার নানান অজানা গল্প জানতে দেখতে থাকুন কলকাতার ইতিকথা, শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইডে। দেখা হবে পরের রবিবার।